জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব, পেছনে ছিলেন ওবায়দুল কাদের, শেখ হেলাল, তারেক সিদ্দিকী। ১২ বছরে সড়কে ব্যয় ৮৩,০০০ কোটি টাকা, কাজ পেয়েছে মাত্র ১৫টি প্রতিষ্ঠান। এনডি ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদের কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। এবারে জানাবো ডিবি কার্যালয়ে আর থাকবে না কোনো আয়নাঘর ও ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে তাকে পবিত্র করা হবে। সেখানে আর কোনো আয়নাঘর থাকবে না ভাতের হোটেল। এখন থেকে ডিবি অফিসে মানুষ কেবল ন্যায় বিচার পাবে। জানাবো চট্টগ্রামের ট্যাঙ্কারে আগুনে নিহত ১, উদ্ধার ৪৭, নাশকতা বলে সন্দেহ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমটি বাংলা সৌরভ নামের ট্যাঙ্কারে গতকাল শুক্রবার মধ্যরাতে আগুনে একজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ নাবিক, কর্মকর্তা এবং কর্মচারীকে। তবে এর পেছনে নাশকতা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, আর এর জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানিয়ে দেব প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এবারে থাকছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচারের ভূত বসে আছে। এদেরকে তাড়াতে না পারলে অন্তর্বর্তী সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না। শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবারও লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবারও লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। আজ শনিবার সকালে এই লড়াই শুরু হয়। কয়েকদিন আগেও এই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুপক্ষ। পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সড়কে ১৫ ঠিকাদারের রাজত্ব, পেছনে ওবায়দুল কাদের, শেখ হেলাল, তারেক সিদ্দিকী। সড়কে ঠিকাদারি কাজে এক বিস্ময়ের নাম ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স। ২০১৭ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি সড়কের কাজ শুরু করে। মাত্র ৬ বছরে তারা সড়কে একক যৌথভাবে ৮.৫ কোটি টাকার ঠিকাদারি পেয়েছে, যা মোট কাজের প্রায় ১০%। সড়ক, জনপদ এবং অধিদপ্তরের ৭ জন সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এনডিআই ঠিকাদারি কাজ পেতে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করত। ওবায়দুল কাদেরের কর্মকর্তাদের বলে দিয়েছেন যে প্রতিষ্ঠানটির পেছনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। ২০১১-১২ এবং ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত একযুগে সহজে ঠিকাদারি কাজের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই সময় এনডিআইয়ের মতো ১৫টি প্রতিষ্ঠান ব্যয়ের দিক দিয়ে মোট কাজের ৯০% পেয়েছে। একযুগে সড়ক এবং সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ৮৩,০০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে সরকার, যার মধ্যে প্রায় ৭৫,০০০ কোটি টাকার কাজ একক এবং যৌথভাবে পেয়েছে ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, ঠিকাদারি কাজ পাওয়া, নিম্নমানের কাজ করে টাকা তুলে নেওয়া, বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায়, এগুলোর জন্য ঠিকাদারের মন্ত্রী, এমপি এবং সংসদ সদস্যরা নেতাদের হাতে রাখতেন। এটা বিগত সরকারের আমলে ওপেন সিক্রেট হয়ে পড়েছিল। এটা ছিল দুর্নীতির মহামারী। সহজে তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান আছে ১,১০০টি। মাত্র ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে ৯০% কাজ পেয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠেছে। সহজের প্রকৌশলীরা বলেছেন, এসব ঠিকাদার সাবেক আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের আশীর্বাদে ছিলেন। যদিও ঠিকাদারদের কেউ কেউ বলেছেন, নেতাদের আশীর্বাদের সঙ্গে মন্ত্রণালয় সহজের কর্মকর্তাদের কমিশন দিতে হতো। দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সম্পদের হিসাব নিলেই তাদের অবৈধ আয় বেরিয়ে আসবে। সবচেয়ে বেশি কাজ পাওয়া ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান হল হাসান টেকনো বিল্ডার্স, রানা বিল্ডার্স, এনডিআই, মুজাহার এন্টারপ্রাইজ, মঈনুদ্দিন লিমিটেড, তাহের ব্রাদার্স, মোহাম্মদ আমিনুল হক ট্রেডার্স, মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স, এস.এম. সালেহ আহমেদ, এম.এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, রিলায়েবল বিল্ডার্স, তমা কনস্ট্রাকশন, মাহফুজ খান লিমিটেড এবং আবেদ মনসুর কনস্ট্রাকশন। কাজ পেতে জালিয়াতি এবং অনিয়ম প্রকাশ পাওয়ায় চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৫টি প্রতিষ্ঠানকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল, মল্লিক। ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে তাকে পবিত্র করা হবে। সেখানে আর কোনো আয়নাঘর থাকবে না কোনো ভাতের হোটেল। এখন থেকে ডিবি অফিসে মানুষ কেবল ন্যায় বিচার পাবে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিবির পুলিশের যুগ্ম কমিশনার এবং উপকমিশনার ডিসি মিডিয়া। রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি অফিস আর কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটির সময় কাটানোর জায়গা হবে না। আসামি যেই হোক তিনি ন্যায় বিচার পাবেন। গ্রেপ্তার আসামিদেরকেও কোনো নির্যাতন করা হবে না। এ সময় তিনি আরও বলেন, ডিবি অফিসের নাম শুনলেই যেন মানুষ আতঙ্কিত না হয়ে ওঠে। আমাদের যেন শুধু অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততদিন ন্যায়নিষ্ঠা এবং পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। এ সময় ডিবিকে মানুষের আস্থা এবং ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিসকে ভুক্তভোগীদের আস্থা ভরসার স্থল হিসেবেও গড়ে তুলবার অঙ্গীকার করেন। চট্টগ্রামে ট্যাংকারে আগুনে নিহত 1, উদ্ধার 47, নাশকতা বলে সন্দেহ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমটি বাংলা সৌরভ নামের ট্যাংকারে গতকাল মঙ্গলবার মধ্যরাতে আগুনে একজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 47 জনকে। এমটি বাংলা সৌরভের দুর্ঘটনায় নিহতের নাম সাদেক মিয়া। তার বাড়ি নোয়াখালীতে। হাসপাতালে নেবার পথে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালিক ট্যাংকার দুর্ঘটনা নিয়ে সংবাদে এসব তথ্য জানিয়েছেন। শনিবার সকালে বিএসসির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে সন্দেহ করছে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, দুর্ঘটনার আগে একটি নৌযান ট্যাংকারের পাশ দিয়ে ছুটে যায়। এরপরই 4টি জায়গায় ফুলিঙ্গ হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবে হয়েছে তাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ঘটনা তদন্ত করতে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বন্দরের ড্যাফোডিল অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসির আরেকটি ট্যাংকারে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনাস্থলেই 3 জন নিহত হয়েছিল এবং 5 দিনের ব্যবধানে 2টি অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হল। কমোডর মাহমুদুর রহমান বলেন, 2টি ট্যাংকারই জ্বালানি তেল পরিবহনের কাছ থেকে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এমটি বাংলা সৌরভের এটি ছিল শেষবারের মতো জ্বালানি তেল পরিবহন। দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে 11,000 টন জ্বালানি তেল ছিল। আজ ট্যাংকারটি বন্দরে ডলফিন অয়েল জেটিতে নিয়ে তেল খালাস করবার কথা ছিল। তার আগে গতকাল দিবাগত রাত 12:30টার দিকে ট্যাংকারটি ডেকে 4টি জায়গায় ফুলিঙ্গ দেখা যায়। এরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। 6 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ। জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান কাজ। এ বিষয়টি তুলে ধরা হবে সংলাপে। এর আগে গত 29শে অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এছাড়াও আজ বিকাল 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত সংলাপে 6 সদস্যের প্রতিনিধি দল যোগ দেবার কথা রয়েছে। এরপর বিকাল 5:30টায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক হবার কথা রয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের সঙ্গে সীমান্তে আবারও লড়াই শুরুর কথা জানালো হিজবুল্লাহ। দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আবারও লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। শনিবার সকালে এ লড়াই শুরু হয়। কয়েকদিন আগেও ওই এলাকায় সংঘর্ষে জড়িয়েছিল দুপক্ষ। পরে ব্যাপক প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলছে, আজ সকালে তাদের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই শুরু হয়েছে। দক্ষিণ লেবাননের ইসরায়েলি সীমান্তবর্তী হুদেইশে গ্রামের কাছে নতুন করে অগ্রসর হবার চেষ্টা করেন ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের চেষ্টা রুখে দিয়েছেন। সেখানে এখনও সংঘর্ষ চলছে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা লেবানন ইরান এলাকায় ইসরায়েলি সেনাদের মোকাবেলা করছেন এবং সীমান্তে রকেট নিয়ে অবস্থান করছেন। গত প্রায় 1 বছর ধরে ইসরায়েল
লেবানন সীমান্তে প্রতিনিয়তই পাল্টাপাল্টি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ বলছে তারা গাজার যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে কাজ করছে। ইসরায়েল বলছে উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে দেশটির সেনারা। তারা সেখানে বোমা হামলা বাড়িয়েছে। চলতি সপ্তাহে দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয় তাদের সেনারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় স্থলাভিযান শুরু করেছে।